ধাপে একটা কেস ট্যাম্পার করা হয়েছে। মানে ক্ষমা করবেন, কিন্তু ডাক্তারবাবু, একাংশের ডাক্তারবাবুদের পাকা মাথায়, যারা মেডিকো লিগাল কেস জানে, যারা ফরেন্সিক জানে, তারা যেভাবে এভিডেন্স ট্যাম্পারিংয়ের অংশ হয়েছে, এবং এই অপূর্ব বিশ্বাস এতদিন পরে ইনোসেন্টলি বলছেন যে তার উপরে নাকি প্রেশার ছিল, এটা মানে ভারতবর্ষের ইতিহাসে বোধহয় ক্রিমিনাল সায়েন্সে বোধহয় এটা কেস স্টাডি হয়ে থাকবে। স্যার দেখুন, একটা কথা বলতে চাই যে ডাক্তারদের উপর ট্রিমেন্ডাস প্রেশার থাকে এবং খুব কম ডাক্তারেরই সেই ক্ষমতাটা আছে সরকারি ক্ষেত্রে সেই প্রেশার থেকে বেরিয়ে মুখ খোলার। তারপর যদি এই প্রেশারটা আরও উপরমহল থেকে আসে, সেটাকে বোধহয় কন্ট্রোল করাটা ভীষণ ডিফিকাল্ট। এখানে সবচেয়ে ব্যাপার হচ্ছে যে এখন কিন্তু সত্যিকারের শার্লক হোমসের দরকার, কারণ আদৌ মানে খুন কোথায় হয়েছিল সেটাই জানা নেই। সুতরাং প্রথম থেকে সিবিআইকে যারা যারা সন্দেহভাজন তাদেরকে নিয়ে সিবিআই যেন তাদের মতো করে মানে তদন্ত করে, ঠিক ধরা পড়বে কে দোষী, কারণ কয়েকজনের বয়ানেই ধরা পড়বে, ডাইরেক্ট এভিডেন্স না হলেও ইনডাইরেক্ট এভিডেন্সে ধরা পড়বে। সেকেন্ড হচ্ছে, কেন আমরা এটা একটা আলাদা ব্যাপার ভাবছি, কেন একজন ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞ হলেও তিনি ডাক্তার। আমরা দেখেছি আরজি করের প্রিন্সিপাল যিনি, তিনি তো গ্রেপ্তার হয়েছেন। সুতরাং ডাক্তাররা তো এই সমাজ ব্যবস্থারই অঙ্গ। যে সমাজ ব্যবস্থায় রাজনীতিবিদ, ডাক্তার, আমি মনে করি সব জায়গায় একটা পচন ধরেছে। এই পচনটা না বেশ কিছুদিন ধরে আরম্ভ হয়েছে। তার কারণ কি, সেখানে দুটো ভাগ, হয় আপনি শাসক দলের পরে থাকুন, আপনি গুড বুকে থাকবেন, আর যদি শাসক দলের বিরোধিতা করুন, ভালো কাজেও যদি বিরোধিতা করেন, আপনি ব্যাড বুকে চলে যাবে এবং সবাই মিলে আপনাকে ট্রোল করতে থাকবে, সমাজ মাধ্যমে বিভিন্ন রকম লিখতে থাকবে, এমনকি প্রকাশ্যে মাইকেও বলতে থাকবে। এই ব্যাপারটা থেকে আমাদের ভারতবর্ষের রাজনীতিকে বার হতে হবে। বিরোধী শূন্য রাজনীতি বলে কিছু হয় না। রাজনীতি, প্রকৃত গণতন্ত্র যদি এস্টাবলিশ করতে হয়, বিরোধী পক্ষ থাকবে, বিরোধী পক্ষ কনস্ট্রাকটিভ বিরোধিতা করবে, এবং যারা শাসক পক্ষ বিরোধী পক্ষের ব্যাপারটা যুক্তি দিয়ে খণ্ডন করবে। এখানে তো যুক্তির কথা আসেই না। আমি দেখছি রাজনীতি কি সভ্য মানুষদের জন্য নয়? সবই কি মানে অসভ্য, যারা কথাবার্তা বলতে পারে না, যারা পড়াশুনো করেনি তাদের জন্য? আমরা কি ভুলে যাচ্ছি 1960-65 সালের যে সম্পর্ক, বা আমি অটল বিহারী বাজপেয়ীর কথাই বলি না কেন, যে রাজনৈতিক শোভনতা, সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। এবং রাজনৈতিক শোভনতা হারানোর জন্য ডাইরেক্ট রাজনৈতিক চাপের মুখে আমরা ডাক্তাররা পড়ছি। মেরুদণ্ড ঠিক রাখা কিন্তু সত্যি খুব কঠিন। বেশ বেশ নারায়ণবাবু, আমি সুবর্ণ গোস্বামীর কাছে যাওয়ার আগে সুবর্ণ গোস্বামী এবং দর্শকদের একটি প্রতিক্রিয়া শোনাতে চাই। এই নির্মল ঘোষ পুরোটাই রাজনীতি, এবং এই পুরোটাই সিস্টেম্যাটিক্যালি অর্কেস্ট্রেট করা হয়েছে, অর্থাৎ একেবারে ধরে ধরে প্রতি ধাপে প্রমাণ লোপাট করা হয়েছে। ক্লাসিক্যাল প্রমাণ লোপাট যদি কেউ দেখতে চায়, তাহলে অভয়া কেস ডায়েরি পড়ুক। এক্ষেত্রে দাঁড়িয়ে সুবর্ণ গোস্বামী, আপনি নিশ্চয়ই শুনতে পারবেন, 9 তারিখ নির্মল ঘোষ তিনি নিজে এটা বলেছিলেন। আবারও বলছি, নির্মল ঘোষ তিনি এটা বলেছিলেন ওটা সেমিনার রুম নয়। তার মানে সেমিনার রুম আসলে বোধহয় প্লেস অফ অকারেন্স ছিল না। এবং এটা অদ্ভুতভাবে আমরা সবাই শুনেছিলাম, আমাদের হয়তো তখন কানে বাজেনি। আজ নির্মল ঘোষ যখন সিবিআই দপ্তরে যাচ্ছেন, আজ অপূর্ব বিশ্বাস যখন বলছেন যে চাপ ছিল, আমরা আবার বাইকটা শুনেছি, এবং এই অংশটি পিসিআর আমাদের শোনাচ্ছে। একবার শুনি। সেমিনার হল একটা গুরুত্বপূর্ণ জায়গা না, ওই জায়গাটা সেমিনার হল নয়, ওটা অ্যাকচুয়ালি ওখানে মেয়েরা ড্রেস চেঞ্জ করে। কিন্তু যে সিসিটিভি সেমিনার হল একটা গুরুত্বপূর্ণ জায়গা না, ওই জায়গাটা সেমিনার হল নয়, ওটা অ্যাকচুয়ালি ওখানে মেয়েরা ড্রেস চেঞ্জ করে। সুবর্ণ গোস্বামী, তার মানে তো 2-2 4 হয়ে যাচ্ছে। যে ড্রেসিং রুম বা বাথরুম যেগুলো ভেঙে ফেলা হয়েছিল, সেই জায়গাতেই তার মানে অভয়ার দেহ থেকে থাকতে পারে। নির্মল ঘোষ যিনি সকাল থেকে ওখানে ছিলেন, তিনি অন্তত প্রথমে একদম শুরুর দিন যে বাইট দিয়েছিলেন রিপাবলিক বাংলা খাতে, সেখানে তো তিনি বলছেন না ওটা সেমিনার রুম নয়, ওটা ড্রেসিং রুম, মেয়েরা ড্রেস চেঞ্জ করে।
এটা তো ভয়ঙ্কর, মানে প্রথম থেকে এই কাজটা শুরু হয়েছিল। একদম শুরুর দিন থেকেই আমরা যেটা বলে আসছি যে দেখুন, রাজনৈতিক মদত এবং প্রশাসনিক প্রশ্রয়ে এই তদন্তকে ধামাচাপা দেওয়া এবং তথ্য প্রমাণ লোপাট করা এবং হচ্ছে যে প্রকৃত অপরাধী ধর্ষক এবং খুনিদের আড়াল করার কাজ চলছে। আমরা প্রথম দিন থেকে এই নির্মল বাবুদের, এই সঞ্জীব বাবুদের ভূমিকা আমরা দেখেছি। মৃতদেহ পুলিশ যখন হচ্ছে যে পুলিশ এবং প্রশাসন মিলে চাপ দিয়ে যে সেদিন সন্ধ্যের পরে অকারণে বিনা কারণে ওই দিনে রাত্রিবেলায় করাই, তাদের একটা উদ্দেশ্য ছিল যে মৃতদেহটাকে নামকাওয়াস্তে একটা ময়নাতদন্ত করিয়ে তড়িঘড়ি পুড়িয়ে দিতে হবে, তাতে প্রমাণ লোপাট হয়ে যাবে। এবং ওইখানে যেভাবে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ যারা, এই অপূর্ব বিশ্বাস এবং আরো দুজন, তাদেরকে ডেকে নিয়ে নামকাওয়াস্তে একটা ময়নাতদন্ত করা হয়েছিল এবং তারপর পুলিশ মৃতদেহটা নিয়ে গিয়ে সঞ্জীব মুখার্জিদের হাতে তুলে দিয়েছিলেন নির্মল বাবুর লোকজন। এবং সঞ্জীব বাবু স্থানীয় শাসক দলের নেতা, সকলেই জানেন তিনি আগের জন্মে কি ছিলেন সে ভেবে তো লাভ নেই। পূর্বজন্মে যারা বিশ্বাস করেন তারা পূর্বজন্মে হয়তো ওনার রাজস্থানে বাড়ি ছিল, বাড়িতে পাথর কাটা হতো, সেই সব গল্প বলে লাভ নেই। এখন আমরা জানি গত কয়েক বছর ধরে নির্মল বাবু শাসক দলের ঘনিষ্ঠ প্রচারক নেতা, স্থানীয় নেতা সঞ্জীব বাবু। সুতরাং যেটা হচ্ছে যে সঞ্জীব বাবু শ্মশানের যে কাগজ সই করে তিনি তোলেন, তার সই আছে। ফলে সঞ্জীব বাবু, নির্মল বাবু এদেরকে সিবিআই এর অনেক আগে ডাকা উচিত ছিল। 1 মাসের উপর হয়ে গেল, সিবিআই কাদেরকে ডাকলো, কি করলো আমরা কিন্তু বুঝতে পারছি না। সিবিআই এর যে ভূমিকা, এটা নিয়েও আমাদের দ্বন্দ্ব হচ্ছে, তার কারণ 1 মাসের বেশি তদন্ত ভার পেয়েছে। এই যে ক্লুগুলো ময়ূক তুমি দেখাচ্ছ, এই ভিডিও ক্লিপ না নিয়ে, হোমওয়ার্ক না করে তারা হচ্ছে যে নেমে পড়েছে, এরকম তো ভাবা যায় না। এবং যদি আমরা পরপর দেখি তাহলে কিন্তু হচ্ছে যে আজকে যাদের যাদের ডাকা হচ্ছে, অপূর্ব বিশ্বাসকে এত দেরিতে কেন ডাকা হচ্ছে? যারা ফরেনসিক করেছে তাদের তো অনেক আগে, 1 মাস আগে ডাকা উচিত ছিল। এই অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, তাদেরকে 1 মাস আগে ডাকা উচিত ছিল। তেমনি একইভাবে নির্মল বাবু, সঞ্জীব বাবু, যাদের শ্মশানের কাগজে সই আছে, ভিডিও ক্লিপিং এ বক্তব্য আছে, তাদের 1 মাস আগে ডাকা উচিত ছিল। এখন এত দেরিতে ডেকেছে আমরা জানি না। একই তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে। সিবিআই নিজে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলছে যে তথ্য প্রমাণ ট্যাম্পার করা হয়েছে, ডিস্ট্রয় করা হয়েছে, বিকৃত করা হয়েছে ক্রাইম সিন। তারপরেও তারা হচ্ছে যে এদেরকে কেন ডাকছে না? এতদিন কি তাহলে তাদের অ্যালিবাই তৈরি করতে দেওয়া হলো? আমরা তো জানি যে যে অপরাধ স্থল সেটা যে সেমিনার রুম নয়, এই সন্দেহ তো আমাদের অপরাধ মানে সেমিনার রুমের ছবি দেখেই পরিষ্কার হয়ে গেছে, ওখানে মৃতদেহ আবিষ্কার হয়েছে। কিন্তু অপরাধ স্থল কোথায়, তাহলে সেটা বের করতে সিবিআই এর এত সময় লাগছে কেন? এটা তো অনেক আগে থেকেই এদেরকে হেফাজতে নিয়ে জেরা করলেই বেরিয়ে যেত। ঠিক ঠিক। এবং তার পাশাপাশি আরেকবার আমি দর্শকদের, যারা এই মুহূর্তে টেলিভিশনে জয়েন করেছেন, আরেকবার শোনাচ্ছি। নির্মল ঘোষ 9 তারিখে তিনি নিজেও বলেছিলেন যে ওটা সেমিনার রুম নয়, ওটা মেয়েদের ড্রেসিং রুম। একবার শুনি, এবং এর পাশাপাশি নির্মল ঘোষ কি বলেছিলেন শুনবো। প্রথমে ড্রেসিং রুম নাকি ওটা সেমিনার রুম নয়, একবার শুনি আরেকবার সেই প্রতিক্রিয়া। সিসিটিভি সেমিনার হল একটা গুরুত্বপূর্ণ জায়গা না, ওই জায়গাটা সেমিনার হল নয়, ওটা অ্যাকচুয়ালি ওখানে মেয়েরা ড্রেস চেঞ্জ করে। কিন্তু যে সিসিটিভি সেমিনার হল একটা গুরুত্বপূর্ণ জায়গা না, ওই জায়গাটা সেমিনার হল নয়, ওটা অ্যাকচুয়ালি ওখানে মেয়েরা ড্রেস চেঞ্জ করে। কার নির্দেশে ফরেনসিক এত তাড়াতাড়ি হয়েছে? কার নির্দেশে তড়িঘড়ি বডি দাহ করে দেওয়া হয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কি? কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম থেকে সমস্তটা জানতেন। এটা আমি নই, ময়ূক নয়, এটা নির্মল ঘোষই বলছেন। নির্মল ঘোষ ঠিক কী বলছেন মুখ্যমন্ত্রী সম্বন্ধে? বিস্ফোরক কয়েকটা কথা 9 তারিখে বলেছিলেন উনি। আরেকবার মনে করিয়ে দিচ্ছি, রিমাইন্ডার, যে আসলে এটা লোয়ার লেভেল থেকে হয়নি, খুব খুব উঁচু লেভেল থেকে হয়েছে। কে আমরা জানি না, কিন্তু নির্মল ঘোষ কি বলছেন শুনুন। সবকিছু যা কিছু আমাদের ডাক্তার, নার্স, বাবা মা এবং সাধারণ মানুষের যে ডিমান্ড, সেটাকে সিপি সাহেব নিজে বসে থেকে এবং নিগম সাহেব প্রিন্সিপাল সেক্রেটারি অফ দি হেলথ, সিএম এর অর্ডার এখানে বসে থেকে যা কিছু ঘটনা হয়েছে, ডাইরেক্টর এসেছে, প্রিন্সিপাল এসেছে, অল ডক্টরস, প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেশন তারা রয়েছে, ডাইরেক্টর পিজি, অল ডক্টরস, লেডি ডক্টরস, তাদের যা দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্বতে ভিসেরা ওখানে হয়েছে। সমস্ত কিছু আলোর পাত্রপর্য অন ক্যামেরা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পুরোটা হয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না?
যে এই কেসটা ভয়ানক কেস মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই জানতেন। এবার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে গোটা বাংলার মানুষের। তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো জিনিসটা জেনেও আসলে না জানার একটি পরিবেশ তৈরি করেছিলেন? স্বাস্থ্যমন্ত্রী পুরোটা জানতেন। নির্মল ঘোষ যে বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওখানে প্রেজেন্ট ছিলেন শেষ অবধি, শ্মশানে তড়িঘড়ি বডি দাহ করে দেওয়া হয়েছে, তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সব কিছু হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্ডারে কারা কারা এসছে সব বলে দিয়েছিলেন 9 তারিখ। আরেকবার শুনি। এবং আমার বিশ্বাস আছে কলকাতা পুলিশ পারবে, এবং সিএম নিজে ইন্টারফেয়ার করেছে, বাবা মার সঙ্গে কথা বলেছে, আমাদের সঙ্গে কথা বলেছে, সিপির সঙ্গে কথা বলেছে, প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের সঙ্গে কথা বলেছে, সবাই এখানে রয়েছে। আপনাদের সহযোগিতা চাই যাতে করে কিনা ওই কালপ্রিট যে ঘটনা ঘটেছে তাকে যাতে পুলিশ বুক করতে পারে। দুটো জিনিস হয়েছিল, এক তড়িঘড়ি ময়নাতদন্ত করে দেওয়া এবং দেহ সৎকার করে দেওয়া। এবং আবারও বলছি, আমরা অতি সাধারণ মানুষ, আমরা পুলিশ নই, আমরা ডাক্তার নই, আমরা ফরেন্সিক নই, আমরা স্বাস্থ্যমন্ত্রী নই, আমরা ডিএইচএস নই, আমরা ডিএমই নই, আমরা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল নই, আমরা আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল নই, কিন্তু আমরাও খালি চোখে দেখে বুঝতে পেরেছিলাম, আমরাও বারবার এটা বলেছিলাম যে যদি দেহটা সংরক্ষণ করা যেত। মীনাক্ষী মুখার্জি গাড়ি আটকে ওখানে ঝামেলা করেছিলেন, অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ তারা ওখানে দাঁড়িয়ে ঝামেলা করেছিলেন, কিন্তু যাদের চোখে লাগার কথা, বিনীত গোয়েল বডি প্রিজার্ভ করার কথা বলেননি, অপূর্ব বিশ্বাস বডি প্রিজার্ভ করার কথা বলেননি, নির্মল ঘোষ 9 তারিখ তিনি বলছেন অন ক্যামেরা, ভাবা প্র্যাকটিস করুন, 45 দিন হয়ে গেছে, 9 তারিখ অন ক্যামেরা নির্মল ঘোষ বলছেন যে ব্রুটাল, বিভৎস, ব্রুটাল মানে বিভৎস, নৃশংস, যে কোনো সিনোনিম ব্যবহার করুন, ব্রুটাল এই শব্দটা ব্যবহার করছেন, ব্রুটালি খুন করা হয়েছে। তারপরেও মনে হলো না যে এই দেহ সংরক্ষণ করে রাখার কথা, তারপরেও মনে হলো না 2বার বা 3বার পোস্টমর্টম হয়তো হওয়া উচিত, তারপরেও মনে হলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বা সরকারের যে এবার এফআইআরটা মার্ডারের করা উচিত। কারণ নির্মল ঘোষ যখন এই কথাটা বলছেন তখন মর্গে অলরেডি বডি গেছে, ধরে নিতে হবে 6টা 10 থেকে 7টা 10-এর মধ্যে নির্মল ঘোষ এই কথা বলছেন। 11:45-এ এফআইআর ফাইনালি লজড হয়। ভাবুন কি ভয়ঙ্কর, মানে বডি চুল্লিতে যাচ্ছে, তারপর নিশ্চিন্ত হওয়া গেল যে না, চুল্লি থেকে তো বেরিয়ে আসা যাবে না, এবার এফআইআরটা লিখি, সবাইকে বাঁচানো গেছে। দেখুন নির্মল ঘোষ ব্রুটাল এই শব্দটা ব্যবহার করছেন, শুনি। ব্রুটালি মার্ডার হয়েছে, ব্রুটালি অন ডিউটি, ব্রুটালি ইয়েস মার্ডার হয়েছে, তার সত্য উদ্ঘাটন করতে হবে এবং ক্রিমিনাল যে এই খুনের জন্য দায়ী তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে, এটাই আমাদের লক্ষ্য। আমি নারায়ণবাবু এবং সুবর্ণ বাবুর কাছে ছোট ছোট করে যাব। নারায়ণবাবু, এটা তো সিস্টেম্যাটিক্যালি এভিডেন্স ট্যাম্পারিং করে একটা খুনকে জাস্ট সাধারণ লঘু করে দেখানোর চেষ্টা হয়েছে প্রথম ধাপ থেকে। নারায়ণবাবু, দেখুন, এর আগেও বলেছি, প্রথম 3 ঘন্টা প্রশাসনের দিক থেকে প্রচণ্ড গাফিলতি আমরা দেখেছি এবং পুলিশকে প্রচণ্ড নিষ্ক্রিয় দেখেছি। সেই পুলিশই পরের লাস্টের 3 ঘন্টা অত্যন্ত সক্রিয় হয়। এই নিষ্ক্রিয় পুলিশকে সক্রিয় হতে দেখাটাই আমাদের কাছে ভীষণ তাৎপর্যপূর্ণ। এই ব্যাপারটা যখন করার কথা ছিল যে জায়গার এভিডেন্সগুলো যাতে ডেস্ট্রয়েড না হয়, তখন বহু লোক ওখানে ঢুকেছে, সেটা আমরা ভিডিও দেখেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও দেখেছি কি তড়িঘড়ি মৃতদেহ সৎকার করা হয়েছে। আইডিয়ালি এখানে প্রত্যেকের কথা এইসব না ভেবে যাতে অভয়ার প্রপার বিচার হয় সেই দিনই তাদের করা উচিত ছিল, কিন্তু এখন তো সময় পেরিয়ে গেছে, এখন পোস্টমর্টেম করে লাভ কি? এখন বরঞ্চ সিবিআইকে আমরা চাপ দিই যাতে প্রকৃত দোষীরা ধরা পড়ে, এটাই আমার মনে হয় সবচেয়ে ভালো। কি বলেছেন ওনারা, এখন তার পোস্টমর্টেম করে লাভ নেই।